হ্যালো বন্ধুরা, আমি নিশা তোমাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটা খবর নিয়ে। 5% সুদে সর্বোচ্চ 75 লাখ টাকা ঋণ সুবিধা 1 জুলাই থেকে কার্যকর শুরু হবে। নিউজ ডেস্কে জানা গেছে, সরকারি চাকরিজীবীরা মাত্র 5% সরল সুদে 75 লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণ পাবেন। উপসচিব থেকে সচিব পদমর্যাদা বা জাতীয় বেতনের স্কেলের পঞ্চম থেকে প্রথম গ্রেডভুক্তরা 20 বছর মেয়াদি এই ঋণ নিয়ে বাড়ি নির্মাণ কিংবা ফ্ল্যাট কিনতে পারবেন। তবে সর্বনিম্ন 18 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা ঢাকা সহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরে 45 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। চাকরি স্থায়ী হওয়ার 5 বছর থেকে সরকারি চাকরিজীবীরা এই ঋণ নিতে পারবেন। সর্বোচ্চ 58 বছর পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। 10% সরল সুদের রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংক ও বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে এই ঋণ নেওয়া যাবে। এই 10% সুদের মধ্যে 5% সুদ পরিশোধ করবে সরকার, বাকি 5% সুদ পরিশোধ করবে ঋণ গ্রহীতা। নতুন এই ঋণ সুবিধা 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত থাকবে। 1 জুলাই থেকে কার্যকর হবে। এইসব বিধান রেখে সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা 2018 এর খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় খসড়াটি চূড়ান্ত হতে পারে। সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণের ঋণের মাধ্যমে অর্থের যোগান দিতে এই নীতিমালা করা হলেও সরকারের আওতাধীন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও কার্যালয়গুলোতেও স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত বেসামরিক কর্মচারীরাও এই সুবিধা পাবেন। সামরিক, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, পৃথক বা বিশেষ আইন ধারা সৃষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারীরা এই নীতিমালার আওতাভুক্ত হবেন না। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মচারীরা ব্যাংক থেকে এই ধরনের গৃহ নির্মাণ ঋণ সুবিধা পেয়ে থাকেন। এই হিসাবে সরকারের প্রায় 12 লাখ কর্মচারীরা গৃহ ঋণ সুবিধা পাবেন। তারা এককভাবে এই ঋণ নিতে পারবেন। আবাসিকভাবে বাড়ি করার জন্য গ্রুপ ভিত্তিক ঋণও নেওয়া যাবে। ফ্ল্যাট কেনার জন্য এই ঋণ সুবিধা নেওয়া যাবে। তবে ফ্ল্যাট হতে হবে সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ রেডি ফ্ল্যাট। অবশ্য সরকারি সংস্থার নির্মাণ করা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও সম্পূর্ণ রেডি ফ্ল্যাটের শর্ত শিথিল করা যাবে। নীতিমালার চূড়ান্ত খসড়া অনুযায়ী জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড থেকে প্রথম গ্রেডভুক্ত পর্যন্ত কর্মকর্তারা যাদের বেতন 43,000 এরও বেশি বা তারা প্রত্যেকেই ঢাকা সহ সব সিটি কর্পোরেশন বা বিভাগীয় সদরে গৃহ নির্মাণ ঋণ পাবেন 75 লাখ টাকা। জেলা সদরে ও পরিমাণ হবে 60 লাখ টাকা এবং অন্যান্য এলাকায় 50 লাখ টাকা। বেতন স্কেলের নবম গ্রেড থেকে ষষ্ঠম গ্রেড পর্যন্ত যাদের মূল বেতন 22,000 থেকে 35,500 টাকা, তারা ঢাকা সহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদর জেলা এলাকার জন্য 65 লাখ টাকা, জেলা সদরের জন্য 55 লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য 45 লাখ টাকা ঋণ পাবে। 11,000 থেকে 16,000 টাকা মূল বেতন বা দশম থেকে 13তম গ্রেডের চাকরিজীবীরা ঢাকা সহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য 55 লাখ টাকা, জেলা সদরের জন্য 40 লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য 30 লাখ টাকা ঋণ পাবেন। 14তম থেকে 17তম গ্রেড বা 9,000 টাকা থেকে 10,200 টাকা বেতন স্কেলের ঢাকা সহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য 40 লাখ টাকা, জেলা সদরের জন্য 30 লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য পাবেন 20 লাখ টাকা। ঋণ পাওয়ার যোগ্যতা হিসেবে নীতিমালার 3 ধারায় বলা হয়েছে, আবেদনকারীকে সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব খ্যাতভুক্ত স্থায়ী পদে কর্মরত হতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ন্যূনতম কর্মকাল 5 বছর পর্যন্ত হতে হবে। সর্বোচ্চ বয়স সীমা হবে 58 বছর। তবে কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু বা দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশিট দাখিল হলে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনো ঋণ যোগ্য হবে বলে বিবেচিত হবেন না। সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক, খণ্ডকালীন ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কেউ এই ঋণ
সুবিধা পাবেন না। ঋণের সর্বোচ্চ সিলিং নির্ধারণ সম্পর্কে খসড়া নীতিমালায় বলা হয়েছে, বেতন স্কেল অনুযায়ী সর্বোচ্চ যে সিলিং সরকার নির্ধারণ করে দেবে সেটিও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের যথাযথ পদ্ধতিতে সেই পরিমাণ ঋণ সুবিধা নির্ধারণ করবে। তার মধ্যে যেটি কম যে পরিমাণ ঋণ পাবেন, ফ্ল্যাট কিনা বা নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য ডেট ইকুইটি রেশিও হবে 90.10%। অর্থাৎ ফ্ল্যাট কেনা বা নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের জন্য কেউ নিজস্ব উদ্যোগে 10 টাকা খরচ করলে তিনি 90 টাকা ঋণ পাবেন। ঋণের সুদ সম্পর্কে খসড়া নীতিমালার 7 ঘ ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণের ঋণের সুদের হার সর্বোচ্চ হবে 10%। এটি হবে সরল সুদ এবং সুদের উপর কোনো সুদ আদায় করা হবে না। ঋণ গৃহীতা কর্মচারীরা ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। সুদের অবশিষ্ট অর্থ সরকার ভর্তুকি হিসেবে প্রদান করবে। নীতিমালায় আরও বলা হয়েছে, সরকার সময়ে সময়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সুদের হার পুনর্নির্ধারণ করতে পারবে। তবে পুনর্নির্ধারিত সুদ হার কেবল নতুন ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য হবে। ঋণ গ্রহীতাকে গৃহ নির্মাণ ঋণ পাওয়ার জন্য প্রসেসিং ফি বা আগাম ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না। 4 ধারায় ঋণ পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, এই নীতিমালার আওতায় একজন সরকারি কর্মচারী দেশের যে কোনো এলাকায় গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে পারবেন। গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ভবনের নকশা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। যে জমি বা ফ্ল্যাট কেনা হবে তা সম্পূর্ণ দায়মুক্ত হতে হবে। ঋণকারী ব্যাংক বা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নির্ধারিত ব্যাংকে আবেদনকারীর একটি হিসাব থাকবে। ওই হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন ভাতা, পেনশন ও গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়, ঋণ বিতরণ ও আদায়ের পুরো কার্যক্রম পরিচালিত হবে। রেডি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণের পুরো অর্থ এক কিস্তিতে ছাড় করতে ব্যাংক। নীতিমালায় আরও বলা হয়েছে, সরকার সময়ে সময়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সুদের হার পুনর্নির্ধারণ করতে পারবে। তবে পুনর্নির্ধারিত সুদ হার কেবল নতুন ঋণ গ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঋণ গ্রহীতাকে গৃহ নির্মাণ ঋণ পাওয়ার জন্য প্রসেসিং ফি বা আগাম ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না। 4 ধারায় ঋণ পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, এই নীতিমালার আওতায় একজন সরকারি কর্মচারী দেশের যে কোনো এলাকায় গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে পারবেন। গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ভবনের নকশা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। যে জমি বা ফ্ল্যাট কেনা হবে তা সম্পূর্ণ দায়মুক্ত হতে হবে। ঋণ দানকারী ব্যাংক বা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নির্ধারিত ব্যাংকে আবেদনকারীর একটি হিসাব থাকবে। ওই হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন ভাতা, পেনশন এবং গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়, ঋণ বিতরণ ও আদায়ের পুরো কার্যক্রম পরিচালিত হবে। রেডি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণের পুরো অর্থ এক কিস্তিতে ছাড় করতে ব্যাংক। গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণের টাকা 4 কিস্তিতে ছাড় করা যাবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলতে খসড়া নীতিমালা বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান করার ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন তফসিলি ব্যাংকসমূহ বা বাংলাদেশের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে কার্যক্রমটি পরিচালনা করা হবে। সরকার অন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিতে পারবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব তহবিল থেকে সরকারি কর্মচারীদের জন্য ওই ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করবে। খসড়া নীতিমালায় অনুযায়ী গৃহ নির্মাণ ঋণ দেওয়ার আগে যে সম্পত্তিতে ঋণ দেওয়া হবে তা ঋণদাতা প্রতিষ্ঠান বরাবর রেজিস্টার্ড দলিলমূলে বন্ধক রাখতে হবে। বাস্তবভিটায় বাড়ি করার ক্ষেত্রে ঋণ গ্রহীতার মালিকানাধীন অন্য কোনো সম্পত্তি বন্ধক রাখা যাবে না। এই ঋণ পরিশোধের মেয়াদ 20 বছর। গৃহ নির্মাণের প্রথম কিস্তিতে ঋণের অর্থ পাওয়ায় 1 বছর পর, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণের অর্থ পাওয়ায় 6 মাস থেকে ঋণ গ্রহীতা মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ শুরু করবেন। কোনো কারণে মাসিক কিস্তি পরিশোধে দেরি হলে বিলম্বের জন্য আরোপযোগ্য সুদ শেষ কিস্তির সঙ্গে যুক্ত হবে। যে ব্যাংক ঋণ দেবে সেই ব্যাংকে তার মাসিক বেতনের হিসাব খুলতে হবে। তার বেতনের ভাতা ওই হিসেবে জমা হবে। ব্যাংক সেখান থেকে প্রথমে মাসিক ভিত্তিতে কিস্তির টাকা কেটে নেবে। পরে ঋণ গ্রহীতা বেতন ভাতার বাকি অর্থ হিসেব থেকে তুলতে পারবেন।
ঋণ গ্রহীতা অনন্ত বদলি হলে তার হিসাবও সেখানেই ওই ব্যাংকের কোনো শাখায় স্থানান্তর করে নেবেন। ঋণ গ্রহীতারা অবসর নেওয়ার ক্ষেত্রে তার PRL সময়কাল পর্যন্ত সরকারের দেওয়া সুদ বাবদ ভর্তুকি পাবেন। অবসর গ্রহণের পর সরকার কোনো ভর্তুকি দেবে না। PRL-এ যাওয়া পর্যন্ত ঋণের কিস্তি অপরিশোধিত থাকলে সুদের হার 10% বহাল রেখে অবশিষ্ট ঋণ পুনর্গঠন করে নিতে পারবেন। অবসরে যাওয়ার পরও যাতে ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ হয় সেই জন্য ঋণ গ্রহীতার মাসিক পেনশনের টাকা পূর্বনির্ধারিত ব্যাংক হিসেবের মাধ্যমে পরিশোধ করা হবে। খসড়া নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো কর্মচারী ঋণ নেওয়ার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে বা বাধ্যতামূলক অবসর বরখাস্ত বা চাকরিচ্যুত হলে আদেশ জারি রাখার ক্ষেত্রে ঋণের অবশিষ্ট মেয়াদের জন্য সুদ বাবদ সরকার কোনো ভর্তুকি দেবে না। এক্ষেত্রে ঋণের অপরিশোধিত অর্থ সংশ্লিষ্ট কর্মচারীর পেনশন সুবিধা বা আনুতোষিক সুবিধা থেকে আদায় করা হবে। ঋণ গ্রহীতার মৃত্যু হলে তার পারিবারিক পেনশন ও আনুতোষিক সুবিধা থেকে যতটুকু সম্ভব ঋণ পরিশোধ করা হবে। এরপরও ঋণ পাওয়া থাকলে উত্তরাধিকারের কাছ থেকে তা আদায় করা হবে। ঋণ গ্রহীতার মৃত্যু হলে তার পারিবারিক পেনশন ও আনুতোষিক সুবিধা থেকে যতটুকু সম্ভব ঋণ পরিশোধ করা হবে। এরপরও ঋণ পাওয়া থাকলে উত্তরাধিকারের কাছ থেকে তা আদায় করা হবে। নীতিমালা প্রণয়ন সংক্রান্ত গঠিত কমিটির একজন সদস্য কালের কণ্ঠকে জানান, 1982 সালের প্রথম চাকরিজীবীদের জন্য গৃহ নির্মাণ ঋণ সুবিধা চালু করা হয়েছিল। চাকরিজীবীদের তখনকার মূল বেতনের 48 মাসের সমপরিমাণ হিসাব থেকে 1,20,000 টাকা গৃহ নির্মাণ ঋণ দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল, যা 48টি সমান কিস্তিতে পরিশোধ করতে হয়। এরপর চাকরিজীবীদের বেতন বাড়লেও এই ঋণ সীমা বাড়েনি। কর্মকর্তা-কর্মচারীরা এটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই সংক্রান্ত নীতিমালার প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়। কমিটি খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে। আজকের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পর্যালোচনা শেষে এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। বন্ধুরা, আমাদের নিউজটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদেরকেও উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ।